একটু নামটা বলেন তো। জেসমিন। ছোট মা যেখানে থাকতো ওখানে রেল লাইন ছিল। রেল লাইন ছিল? হ্যাঁ, একটা ছবির দোকান ছিল ওই বাড়ির সাথে। জেলা খুলনা ছিল, কিন্তু আপনার বাড়ির আশেপাশে কোনো বাজারের নাম, কোনো স্কুলের নাম? না, ওখানে আমার ছোট মা যেখানে ছিল ওখানে কোনো স্কুল ছিল না, কোনো কিছু ছিল না। কোনো ছিল গ্রামের রেল নাম? লাইনটা। বাবার নাম রশিদ? হ্যাঁ। সৎ ভাই বোন সবকিছু মিলে কয় ভাই বোন ছিলেন? আমার বড় বোন, আমি আর আমার ছোট ভাই নিজের মায়ের ঘরে। নাম মনে আছে? না, ছোট মায়ের নাম হেনা। হেনা মানে যে সে যে আপনার সৎ মা? হ্যাঁ। আন্টির নাম ছিল টগর। টগর। আন্টির জামাইয়ের নাম কি ছিল? আগের হাজবেন্ডের নাম ছিল বাবুল। আগেরটার নাম ছিল বাবুল? হ্যাঁ। পরেরটার নাম? পরেরটার নাম আরজু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি ভিডিও। এবং প্রথমেই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সবসময়ের মতো ভিডিওটি শেয়ার করবার জন্য। আমি কথা বাড়াবো না, শুরুতেই যিনি আমার সঙ্গে রয়েছেন চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। হয়তো আল্লাহ চাইলে আমরা এই বোনটিকেও তার পরিবারের কাছে ফেরাতে পারবো। একটু নামটা বলেন তো। জেসমিন। জেসমিন। বয়স কত হতে পারে জেসমিন? এখন 38 বছর হবে। 38? জি। 30 থেকে 38 বছর। কোথায় থাকেন আপনি? আমি এখন বর্তমান মিরপুর ঢাকায় থাকি। মিরপুর ঢাকায় থাকেন। কি হয়েছে বলেন তো জেসমিন? আর তার আগে আপনি আমাকে একটু বলেন তো, আপনি আমার কি ভিডিওগুলো দেখে এখানে এসেছেন না কিভাবে আসলেন এখানে? এখানে ভিডিও দেখতাম, অনেকে বলতো তো করতাম না। পরে একদিন আমার ননদের ছেলে উনি আপনাকে দেওয়ার পরে ফোন নাম্বার দেয়, পরে ফোন করে এই রোজার 2 দিন আগে আমাদের অফিস থেকে? হ্যাঁ, ঈদের 2 দিন আগে ফোন দেয়, দিয়ে তখন আমাকে জানায় যে আপনার নাম কি, আপনার কি হয়েছে, আপনি আমাকে খুলে বলেন। ঠিকানাটা আপনার স্টোরি জানতে চাই। হ্যাঁ। পরে বললাম, ওই ভাইয়া বলল ঠিক আছে আমি ঈদের পরে আপনার সাথে যোগাযোগ করব। এখন যাই হোক, আপনাকে অফিস থেকে যোগাযোগ করে আপনাকে এখানে আসতে বলেছে। আমি এই বিষয়টা কেন করলাম, কারণটা হচ্ছে যে ওনারা কিভাবে আসেন সেই প্রসেসগুলো ওনাদের মুখ থেকে শুনলেই হয়তো আপনাদের কনফিডেন্টের জায়গাটা আরও বাড়বে। এবং কোনোভাবেই এই যে স্ট্যাটাসে গিয়ে আপনারা অনেকে কমেন্টস করেন যে আমারও এরকম, আমি মেইল করেছি, আমিও হারিয়ে গেছি, আসতে চাই, শুধুমাত্র 2 জনের কথা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এরা অফিসিয়াল মেম্বার। এছাড়া আপনি যার সঙ্গে যোগাযোগ করেন না কেন সেটা আপনার নিজ দায়িত্বে। তাদের মধ্যে একজন হচ্ছে আরিফ, যে আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার, এবং আরেকজন হচ্ছে মহিউদ্দিন। এদেরকে দেখবেন যে আমি সাধারণত আমার স্ট্যাটাসে কমেন্টসে ট্যাগ করি এবং এদেরকে ভিডিওতে দেখা যায়। এছাড়া আমাদের অনেক ভলান্টিয়ার আছেন যারা অফিসিয়াল ভলান্টিয়ার না। অফিসিয়াল ভলান্টিয়ার ছাড়া যে কোনো ভলান্টিয়ার বা যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করলে এটা আপনার নিজ দায়িত্বে করতে হবে। এটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আবার আমাদের এখানে আসতেও পারেন। অনেক ভালো সদস্য আছেন, অনেক ভালো মেম্বার আছেন যারা অফিসিয়ালি না কিন্তু অনেক দিন ধরে কাজ করছেন। এই বিষয়টা সতর্ক করছি এই কারণে। আর ডেফিনেটলি আমি যারা অফিসিয়াল ভলান্টিয়ার না, নন ভলান্টিয়ার, তাদেরকে হার্ট করার জন্য বলছি না। এটা তারা নিশ্চয়ই বুঝে নেবেন যে আমি কেন বলছি। যে অনেকেই আছে এখানে থেকে নিয়ে যায় আমার কথা বলে, আমার নাম বলে, এবং নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে বা তাদের কাছ থেকে উপঢৌকন নিয়ে, পয়সা করি নিয়ে আমার নাম ভাঙিয়ে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, এই ধরনের কথা বলে। এবং একই সাথে তারা বিভিন্নভাবে চেষ্টা করার জায়গাটাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে আমার নাম ভাঙিয়ে কিংবা আমার কথা বলে একজন মেম্বারকে এখান থেকে নিয়ে যে আপনি যে কাজটা করছেন অন্যায়ভাবে, এর দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, যে কোনো পক্ষ, তাহলে সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। এত কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি বারবার, প্রতিবারই করছি, যাতে করে কোনো ভুল না হয় আপনাদের জায়গাটি থেকে। তো কি নাম বলছিলেন আপনার? জেসমিন। জেসমিন, ঘটনাটা কি ঘটেছে বলেন। বলতে গেলে আমার বাবা 2 বিয়ে করছে। এটা আপনি বুঝলেন কিভাবে? আমার ছোট মায়ের কাছে আমি থাকতাম। ও উনি কি আপন ছোট মা না বড় মা? কোন মা আপনার আপন মা ছিল? মানে যে মা জন্ম দিয়েছে তার কাছে থাকতাম না, ছোট মায়ের কাছে। আপনার বাবার বউ কয়জন ছিল? 2 জন ছিল। আচ্ছা, মানে আপনার গর্ভধারিণী মা কে, বড় না ছোট? বড়। বড়। আচ্ছা, তো আপনি ছোট মায়ের কাছে থাকতেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? যখন আমি শুনছি, যখন আমার হয়েছি তখন মনে হয় 1 কি 1.5 মাসের মধ্যে আমার ছোট মায়ের কাছে আমাকে দিয়ে দেয়। আচ্ছা। তার কোনো সন্তান ছিল না। যখন আমি বড় হলাম তার একটা মেয়ে হয়েছে, কিন্তু খুব আদর করতো, করতো। বাবার কাছে যেতাম না, মায়ের কাছেও যেতাম না। তো বাবা মাঝে মাঝে দেখতে আসতো, আবার মাঝে মাঝে আমার ছোট মা পাঠাইতো। তো যখন আমি একটু বুঝতে শিখলাম, বাবার কাছে পাঠাইতো, যেতে চাতাম না। তখন যখন বুঝছি তো বাবা দেখতে আসে, বা মা আসতো না, বাবা দেখতে আসতো, খরচা দিয়ে যেত। তো ওই ছোট মা আমাকে লালন পালন যখন করছে, যখন একটু বড় হয়েছি বাবার কাছে পাঠাইতো, যেতে চেতাম না। কেমন জানি নিজের মন থেকে যেতে মন চাইতো না। ছোট মার ঘরে আর কেউ ছিল আপনার পাশাপাশি? মানে কোনো পাশাপাশি ছিল না। আমার এই ছোট মায়ের নানা নানির ভাই বোনরা ওরা থাকতো। মানে ছোট মায়ের কাছে শুধুমাত্র সন্তান বলতে আপনিই ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। পরে একটা মেয়ে হয়েছে বলে, আচ্ছা, ওটা বলে মানে আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে আমি আসার পরে। আপনি একটু আগে যেখানটায় ছিলেন সেটা হচ্ছে আপনার বাবার কাছে পাঠাইতো, কিন্তু আপনি যাইতেন না। হ্যাঁ, এখান থেকে যেতে চেতাম না। তারপর? যেতে চেতাম না, ভালো লাগতো না। ওই ছোট মায়ের কাছে বেশিরভাগ থাকতাম। থাকতে থাকতে বড় হইলাম,
সবাই যার যার মতন চলে যেত। তারপরে একদিন আমার মা পাঠাইছে, ছোট মা পাঠানোর পরে আমি বাবার কাছে থাকতে চাই না। পরে বাবা বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে আমি আবার চলে গেছি আমার মাকে না বলে ছোট মায়ের কাছে। তারপরের দিন ওই দিন আবার আমার নানি, ছোট নানির মা বলতেছে যে তুমি চলে আসলে কেন? আমাকে আমার তারাই দিছে, মিশার কথা বলছি তো, তারাই দিছে। আচ্ছা সকাল হোক। পরে আমি পরের দিন সকালে আমার ছোট মায়ের মা নিয়ে গেছে, মানে আমার নানি নিয়ে যাওয়ার পরে ওরা ওখানে আবার দাঁড়ায় ছিল। ডাক দিলে, এই রশিদ, তোর মেয়েরে তুই খেদাই দিছস? কে খেদাই দিছে? কয় তোর মেয়ে তো বললো। কয় না, আমি তো খেদাইনি, আর আমি বাসায় ছিলাম না, ওর মা ছিল। ওর মা বলতেছে যে ঘরে কেউ ছিল না, ও না বলে চলে এস। তখন বললো কি রে, তুই বলে না বলে চলে আসছেন? আমি কই না, আমি বলে গেছি। তো ওই দিন আমার বাবা আমাকে খুব মারছে। মারার পরে ওই দিন আমার বোনকে, এমনকি আমার ভাইকে দেখছি, এর আগে দেখিনি। এটা কি বড় ছিল আপনার? হ্যাঁ, আমার বড় ছিল, আর আমার ছোট একটা ভাই ছিল। তো ওই দিনই দেখছি তাদেরকে, আর কোনো দিন দেখিনি। পরে ওই দিন খুব মারছে, মায়েরা টায়েরা ঘরে নিয়ে গেছে, নিয়ে গোসল করাইলো। গোসল করে খাওয়াটায় বললো তুমি এখন কোথাও যাবে না, এখানে ঘুমায় থাকো, আমি যদি এসে শুনি তোমার আবার মারবো। পরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইলো, পাড়ায় বাইরে গেছে। পরে বিকালে উঠে বললাম, বাবা তোমার কাছে একটা টাকা হবে? বাবা বললো কেন? আমি কিছু খাবো। বাবা তখন দিল, তখন 10 পয়সা তখন দিল। দেওয়ার পরে খাইলাম, খাইটায় ঘরে থাকলাম। পরের দিন আবার চলে গেছি ছোট মায়ের কাছে। যাওয়ার পরে ওনার কাছে থাকলাম, করলাম। পরে বাবা দেখতে আসলে অত থাকতে চায় না, তাহলে এখানে থাক। তার 1 সপ্তাহ পরে ওই যাদের বাসায় আমার ছোট মা থাকতো, ওই নানু বলে ডাকতাম, নানু আমাকে নিয়ে বলে চলো আমার সাথে ঘুরতে যাবে? আমি বললাম হ্যাঁ ঘুরতে যাবো। কয় চলো। তখন বাসায় কেউ ছিল না, তা আমি তার সাথে চলে আসছি, বাসে করে নিয়ে আসছে। আনা পরে ওই বাসায় গেলাম, দিয়ে ছোট একটা বেবি আছে, ছেলে, একটা আন্টি আছে। তো আন্টি ওরা কি যিনি কথা বললো, পরে বলে তুমি থাকো, আমি তোমাকে বিকাল অথবা কালকে এসে নিয়ে যাব। আমি একটু বুঝতেছি না, আমি এখানে একটু ক্লিয়ার হতে চাই। আপনার ছোট মা আপনি কার সঙ্গে কথা বলতেছেন ওই সময়টাতে, যে এখানে থাকো খেলো? এটা কারা নিয়ে আসছে? নিয়ে আসছে কার কাছ থেকে? ছোট মায়ের কাছ থেকে? হ্যাঁ, ছোট মা ভাড়া থাকতো। ওই উনি আবার বিভিন্ন জায়গায় কাপড় বেচতো। ছোট মানে ওই ছোট মায়ের বাড়িওয়ালা হইতে পারে এটা। আচ্ছা, তো উনি আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ। তো আপনাকে আপনার মায়ের সাথে কথা বলে নিয়ে আসছে নাকি? না, কেউ ছিল না বাসায় ওই দিন। উনি গিয়ে আপনাকে কি বলেছে? বলছে যাবা আমার সাথে বেড়াইতে? আমি হ্যাঁ যাব। আমি আবার ছোটবেলায় তার সাথে চলে যেতাম। এই মহিলার নাম কি ছিল? মহিলার নাম মনে নেই। আচ্ছা। উনি ওখানে থাকতো, ওনাদের বাসায় মা মানে ভাড়া নিত। আপনি যাত্রার সঙ্গে চলে যেতেন ছোটবেলায়? হ্যাঁ, চলে যেতাম ঘুরতে। তো উনি এসে বলছে যে যাবা কিনা আমার সাথে? হ্যাঁ, তারপর আপনার মা কই ছিল তখন? তখন মা বাইরে গেছে অথবা বাজারে গেছে। ওকে। বাসায় কেউ ছিল না। তখন ঘর খালি, বাড়ি খালি বলতে গেলে। তখন বলতেছে তুমি যাবে আমার সাথে? ওকে। আমি হ্যাঁ যাব। কোথায়? কয় চলো বেড়াইতে যাই। আমি আচ্ছা। পরে একটা জামা পরে চলে গেছি। যাওয়ার পরে ওই আন্টির বাসে নিয়ে গেছে বাসে করে, বলতেছে খেলাধুলা করলাম। পরে কোন বাসে নিয়ে গেছে? কোথায় নিয়ে খেলতে দিয়েছে? বাসে করে নিয়ে গেছে, কিন্তু জায়গার নাম জানি না। ওই বাসায় নিয়ে কি বলেছে? বলছে এখানে খেলো। উনি কতক্ষণ কথা বললো। কার সঙ্গে? ওই আন্টিটার সাথে। বাড়িওয়ালা ওই যে বাড়িতে নিয়ে গেছে? হ্যাঁ। তারপর কথা বলার পরে মহিলা মনে হয় বলছে, কিন্তু আমার সামনে বলে নাই। বলতেছে থাক, তুমি আজকে থাকো, আমি তোমাকে কালকে নিয়ে যাব। ওকে। পরে বললাম ঠিক আছে, তাহলে আমি খেলাধুলা করি। করো। তো ওদের বাসায় একটা বাবু ছিল, ছোট ছেলে, 5-6 মাসের। আপনি যেখানে ছিলেন সেখান থেকে ওই বাসা কত দূর? কিভাবে নিয়ে গেছে আপনাকে? বাসে করে নিয়ে গেছে। কতক্ষণ বাসে ছিলেন আনুমানিক? বাসে ধরেন 10-5 মিনিট হবে, 15 মিনিট এরকম। খুব বেশিক্ষণ হয় নাই? না। মানে কাছাকাছি তো তাইলে বলা চলে। হ্যাঁ। আর আমার বাবা যেখানে থাকতো আর ছোট মা যেখানে থাকতো, ওখানে রেল লাইন ছিল। রেল লাইন ছিল? হ্যাঁ। মানে আপনি যেখানে থাকতেন সেখানে রেল লাইন ছিল? হ্যাঁ। আচ্ছা। ওই তেলের ট্যাঙ্কের গাড়িগুলো যেত। ওখান থেকে আবার আপনি ধরেন একটা গল্লি ছেড়ে মেন রোড পার হইলে আমার বাবার বাসা। মানে রাস্তা পার হইলে আমার বাবার বাসা। আর ওখানে ভ্যান ট্যান বসতো, একটা ছবির দোকান ছিল ওই বাড়ির সাথে, আমার বাবা যেখানে থাকতো। আচ্ছা। ওই ছবির দোকান ছিল, আর ওই সাইডে ভ্যান বসতো খালি জায়গায়। আর রাস্তা পার হওয়ার আগে মানে একটা বিল্ডিং আছে, বাম সাইডে হতে পারে, অত খেয়াল নাই, কিন্তু রাস্তা পার হওয়ার আগে দেখতাম একটা বিল্ডিং আছে, আর পার হওয়ার আগে মানে ভ্যানগুলো দেখা যেত। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যেটা বলছিলেন যে ওখানে গিয়ে থাকতে বললো যে তুমি একদিন থাকো, আমি এসে নিয়ে যাবো। তারপর
ওখানে থাকলাম, তার 2-3 দিন পরে উনি আসলো, আয়সা দেখা করে কয় কেমন লাগে, আমাকে ভালো লাগে, কয় এখানে থাকবে, আমাকে হ্যাঁ থাকবো। তো উনিও বললো ঠিক আছে থাকো। আপনি বললেন না মায়ের কাছে যাবো বা এরকম কিছু? তখন তারা ওখানে আবার আছে 2-3 দিন থাকলাম, থাকার পরে উনারা আবার ওনাদের দেশের বাড়ি নিয়ে গেল। ওনার ভাইয়ের বিয়ে হঠাৎ করে নিয়ে গেল। এর মাঝখানে আপনি মায়ের কথা বলেন নাই? মায়ের কথা বলছি আমরা ঘুরে আসি, তারপরে ঠিক আছে ঘুরে আসি। কোন স্কুলে পড়তেন ওই সময়টাতে? না, আমি তখন লেখাপড়া কিছুই করতাম না। ওকে। পরে ওই আন্টি আবার ওখানে একটা মা এসে দিছিল, ওই যে মসজিদে আরবি পড়ায়, আরবিতে দিছিল। তো 2-3 দিন আরবি পড়ার পরে বললো চল আমরা দেশে বাড়ি ঘুরে আসি। আমি কই কোন দেশে বাড়ি? কয় তোমার নানু বাড়ি। আমি কই আমার নানু বাড়ি তো বাসায়। কয় এটা না, আমার নানুর এ বাড়ি। আমি কই ঠিক আছে। পরে দিনাজপুর নিয়ে গেল, নেওয়ার পরে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ থাকলো, থাকার পরে আসলো। তখন ওখানে আমার ছোট মাকে নিয়ে আসছিল বলে ওই নানুটা। আনার পরে মা বলে অনেক কান্নাকাটি করার পরে ওনারা আসলো, আসার পরে বলতেছে এই যে মেয়েটাকে যে নিয়ে আসছেন, মেয়েটার মা আসছিল, খুব কান্নাকাটি করতেছে। করার পরে অনেক কী করে তারপরে বাসায় বুঝে নিয়ে গেছে। পরে ওই মহিলা আবার কেমনে যিনি আসছে, আয়সা আমার ছোট মাকে নিয়ে আসছিল। আনার পরে জাবরা জাবরি কানলো, করলো আপনাকে ধরে। তো আপনি বুঝতেছিলেন এগুলো যে কেন কান্নাকাটি করতেছে? তখন কান্না তো করতেছে কিসের জন্য তখন বুঝি নাই। তখন বলতেছে তোমার কি আমার একটু মনে পড়ে না? আমাকে বলছি তো নিয়ে যেতে। উনি বলছে আমরা ঘুরে আসি। তুমি যে আমাকে ছেড়ে চলে আসছো, আমাকে বলছো। আমাকে নানু বলছে আমাকে নিয়ে যাবে, আবার নিয়ে চলে আসবে, এটুকু বলে নিয়ে আসছে। একটু কি মায়ের কথা মনে পড়েনি? আমি কই না, এত মনে পড়েনি। তখন ওই আন্টি মানে বলছে যে বাচ্চা মানুষ এত করে না, খেলার মধ্যে রইছে, রইছে। তারপরে মাকে কি জিনিস বললো, মা বলে কি তুমি এখানে থাকবা না যাবা? আমি এখানে থাকবো। থাকতে পারে, লেখাপড়া শিখবে, সমস্যা কি? আর ওখানে থাকলে তো আপনার দ্বারা লেখাপড়াও করবে না, করবে না। আমার মাকে বলতেছে। পরে মা মনে হয় বুঝতে চাইলো যে আমার কাছে থাকে না, সারাদিন বাইরে বাইরে ঘুরে, তো এখানে থাকলে লেখাপড়া করবে। ওই বুঝে মানে মা আমাকে চলে এসে, ওই যে যাওয়া শেষ দেখা। পরে উনি 1 মাস কি 1.5 মাস মধ্যে উনি আবার দিনাজপুরে চলে গেছে আমাকে নিয়ে। মানে ওনার হাজবেন্ড বলদি হয়ে গেছে ওখান থেকে। বলদি হয়ে যাওয়ার পরে দিনাজপুর চলে গেলাম। কোথা থেকে দিনাজপুর গেছেন? খুলনা থেকে। আপনি তার মানে আপনার বাড়ি খুলনাতে ছিল? হ্যাঁ, খুলনা। এই যে এলাকায় ছিলেন, এলাকার নাম মনে আছে? এলাকার আশেপাশে কোনো কিছু মনে আছে? না, অত মনে নাই। ওই আন্টির বেশি বাইরে হইতে দিত না, ঘরের ভিতরে থাকতাম। জেলা খুলনা ছিল, কিন্তু আপনার বাড়ির আশেপাশে কোনো বাজারের নাম, কোনো স্কুলের নাম? না, ওখানে আমার ছোট মা যেখানে ছিল ওখানে কোনো স্কুল ছিল না, কোনো কিছু ছিল না। কোনো গ্রামের নাম, রেল স্টেশনের নাম? ওখানে স্টেশনও ছিল না, শুধু রেলগাড়ি যেত। রেল লাইন ছিল? হ্যাঁ, রেল লাইন ছিল। মারা মানে একটু বস্তির মধ্যে থাকতো, ছোট মারা। ওনাদের অবস্থা খারাপ ছিল, ওনারা ওখানে থাকতো। তো আপনি যখন ছোট মার কাছ থেকে বড় মানে বাবার বাড়িতে যেতেন? হ্যাঁ, ওখান থেকে 2 মিনিট লাগে যেতে। হেঁটেই যেতেন? হ্যাঁ, হেঁটে। মানে এই ধরেন রেল লাইনটা গেল, রেল লাইন গেলে একটা গল্লির মেন রোড পার হলে আমার বাবার বাসা। আচ্ছা, মানে বেশি দূরও না। কাউকে কখনো কোনো এলাকার নামও বলতে শোনেন নাই? না। আর আমি অতটা বাইরে হতাম না, খুব মানে চুপচাপ থাকতাম, শান্ত চুপচাপ, কারোর সাথে কথা। বাবার নাম রশিদ? হ্যাঁ, বাবারে ওই ঈদের সময় যাইতাম, বাবার সালাম করতাম, সালাম নিয়ে চলে আসতাম। তখন ওরা ডাকতে রশিদ ভাই, রশিয়া ভাই এমনি করে ডাকতো। আচ্ছা, কি করতো আপনার বাবা? আমার বাবা কিসের কাজ করে তাও জানি না। কয় ভাই বোন? বাবার কাছে থাকতামই না বলতে গেলে। সৎ ভাই বোন সবকিছু মিলে কয় ভাই বোন ছিলেন? আমার বড় বোন, আমি আর আমার ছোট ভাই নিজের মায়ের ঘরে। নাম মনে আছে? না, বোনের নাম না। ওই যে বললাম না, যেদিন মার খেয়েছে ওই দিনে আমার বোনকে দেখছি। ছোট মায়ের নাম হেনা। হেনা মানে যে আপনার সৎ মা? হ্যাঁ। আচ্ছা, আর অন্য কোনো ভাই বোনের নামও মনে নাই? না, আমি ভাই বোনকে দেখিই নাই। ওই যেদিন মায়ের খাইছি সেদিনই দেখছি আমার মা ওই বোনকে, ভাইকে। ভাই আমার ছোট, বোন আমার বড়। খুলনা থেকে দিনাজপুর গেলেন, তারপর? হ্যাঁ, দিনাজপুরে থাকলাম। থাকার পরে চিটাগাংয়ে চলে আসছে ওনার হাজবেন্ড ফ্যামিলিকে নিয়ে। আসার পরে ওখানে থাকলাম, ওখানেই বড় হইলাম। পরে আমার আন্টির হাজবেন্ড ছেড়ে দিছে, মানে সংসার চালাইতে পারে না, কষ্ট। আন্টি তাকে ছেড়ে দিছে, ডিভোর্স দিয়ে দিছে। যে আন্টির কাছে আপনি ছিলেন? হ্যাঁ। ছেড়ে দেওয়ার পরে আমার আন্টি আরেক বিয়ে করে। বিয়ে করার পরে আন্টির হাজবেন্ডটা মানে লেখাপড়া শেখানোর কোনো ছিল না। ওনার ওই ছেলেকে একটু লেখাপড়া শিখেছে, কিন্তু আমাকে ওইটা পারেনি। ওই ঘরে থাকতাম, লেখাপড়াটা কিছুই হয়নি। পরে ওনার ছেলে বড় হইতাছে,
অনেক অশান্তি হয় আন্টির সাথে। হুম একবার বলছিলাম যে আন্টি আমি দেশে যাব আমার মায়ের কাছে, তখন ওই দিন আন্টি আমাকে খুব মারলো, মেরে বললো কি কিসের মা, আমি তোর মা। তখন আরো কিছু বলিনি। এই আন্টির ঠিকানা মনে আছে? উনি চিটাগাঙে থাকে, আর কোথায় থাকে জানি না। দিনাজপুরে কোথায় ছিল উনি? দিনাজপুরে কোন জায়গায় তা জানি না, মানে যেতাম যে 2 দিন 3 দিন বাড়ির ভিতরে থেকে চলে আসতাম। হ্যাঁ, কোথায় যেতেন, কার কাছে থাকতেন? ওই উনার নানুর মা ছিল, বাবা ছিল। আপনি মূলত কার বাসায় থেকে কাজটা করতেন? ওখানে তো আপনাকে কাজের লোক হিসেবে রাখছে। হ্যাঁ, সেটা কার বাসায়? সেটা তাকে আন্টি বলে সম্বোধন করতেছেন। হ্যাঁ। তার বাসা থেকে কি আপনি আরো অন্য বাসায় যেতেন? না, তাহলে আন্টির মার বাসা আস্তে আস্তে কোত্থেকে? আন্টি মানে হয়েছিল কি, আন্টির কাছে থাকতে থাকতে একদিন খুব মনে পড়ছে আমার মায়ের কথা। বলার পর একদিন ওই হাজবেন্ড ছাড়ার পরে উনি দ্বিতীয় যাকে বিয়ে তখন আপনার করছে, গায়ে হাত তুলছে, আমি সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু আন্টির সম্পর্কে আমার একটু জানা দরকার, কারণ আপনার এই আন্টি আপনার মায়ের ঠিকানা জানে, সেজন্য আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ। আন্টির নাম কি ছিল? আন্টির নাম ছিল টগর। টগর। আন্টির জামাইয়ের নাম কি ছিল? আগের হাজবেন্ডের নাম ছিল বাবুল। আগেরটার নাম ছিল বাবুল, হ্যাঁ, পরেরটার নাম? পরেরটার নাম আরজু। আরজু। আন্টির ছেলে মেয়ে কয়জন ছিল? 2 ছেলে। 2 ছেলে ছিল দিনাজপুরে। দিনাজপুরে থাকতো তখন না, আপনার? তখন এক ছেলেই ছিল, যখন প্রথম হাজবেন্ড ছিল। হ্যাঁ, তারপর আরেকটা বিয়ে করে আরেকটা ছেলে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো প্রথম ছেলের নাম কি? প্রথম ছেলের নাম এখন মনে নাই, ও তখন ছোট, ওকে আমি মানুষ করছি। আর দ্বিতীয়টার নাম? দ্বিতীয়টা হইছে যখন, তখন আমি ঢাকায় চলে আসছি। দ্বিতীয়টা যখন হয়েছে তখন আপনি ঢাকায় চলে আসছেন। হ্যাঁ। দ্বিতীয়টার নামও আপনার মনে নাই? না, ছবি পাঠাইছিল ওনার বোনের কাছে, তখন ছবি দেখছি। ছবি পাঠিয়েছিল বলতে আপনি ঢাকায় চলে আসছেন কি কারণে? ঢাকায় আসছি একটু রাগারাগি হয়েছে আমার আন্টির সাথে। ঢাকায় কি মানে ওনার আত্মীয়? ওনার এক আত্মীয়র বাসায় আসছে, ওনার দিয়ে গেছে বলতে গেলে। তখন ছবি দেখছেন আপনি? হ্যাঁ। আচ্ছা ওনার আচ্ছা। ছেলের 2 ছেলে। ঢাকায় যার কাছে দিয়ে গেছে সে কোথায় থাকে? সে এখন ঢাকায় কোথায় আছে জানি না। কোথায় দিয়ে গেছিল আপনাকে? ঢাকায় ওনার বোনের কাছে দিয়ে গেছে। ওনার সাথে রাগারাগি ঢাকার হওয়ার পরে কোন জায়গাটায়? জায়গাটার কথা কি মনে আছে? ঢাকায় বলতে গেলে এই যে চিড়িয়াখানার জায়গাটা আছে। ওকে, যে বোনের কাছে দিয়ে গেছে বোনের নাম কি? ওনার নাম ছবি। ছবি। টগর দিয়ে গেছে তার বোনের কাছে, টগরের বোনের নাম হচ্ছে ছবি। হ্যাঁ। আচ্ছা, দিনাজপুরে আপনি কোন জায়গাটায় ছিলেন সে জায়গার নাম মনে আছে? না, জায়গাটার নাম মনে নেই। দিনাজপুরের জায়গাটার নামও মনে নাই। আপনি হারিয়েছেন কত বছর বয়সে? খুলনা থেকে না ঢাকা থেকে? আপনি তো আলটিমেটলি আপনার হচ্ছে দিনাজপুর বা আপনার এই খুলনা, কি বলে, দিনাজপুর কিংবা ঢাকা, তখন পর্যন্ত আপনি হারান নাই, কারণ এরা চাইলে আপনার পরিবারের কাছে যেতে পারতো, ঠিকানা দিতে পারতো। হ্যাঁ, কিন্তু হারিয়েছেন আপনি আসলে ঢাকা থেকেই নাকি? ঢাকা থেকে না, চিটাগাং থেকে, মানে একবার চলে ঢাকা থেকে আসছি। আপনি আবার চিটাগাং গেছেন? না, সরি, চিটাগাং থেকে ঢাকা একবারে চলে আসছি আপনার 2003-এ। আপনি দিনাজপুর থেকে ঢাকায় আসলেন নাকি দিনাজপুর থেকে চট্টগ্রাম গেছেন? দিনাজপুর থেকে চট্টগ্রাম গেছি। দিনাজপুর থেকে চট্টগ্রামে কার কাছে গেছেন? ওই আমার যে আন্টি নিয়ে আসছে আমাকে চুরি করে, হ্যাঁ, না বলে, হ্যাঁ। তার কাছেই। যে আপনাকে চুরি করে নিয়ে এসে ইয়ে করে দিল সে তো ছিল খুলনাতে। খুলনা থেকে সে দিনাজপুর চলে গেছে, তার হাজবেন্ড, আগের হাজবেন্ড যে ছিল আমার প্রশ্ন উত্তর বলতে দেন। হয়ে গেছে। না, আপনাকে প্রথম যে মহিলা নিয়ে এসে এই যে মহিলার কাছে দিল, হ্যাঁ। সেই মহিলার নাম হচ্ছে টগর। হ্যাঁ। টগর আপনাকে নিয়ে আসছে দিনাজপুরে, তার স্বামীর কাজের সুবাদে হোক বা যে কোনো কাজেই হোক না কেন। সেই দিনাজপুর থেকে আপনি গেছেন চট্টগ্রামে। হ্যাঁ, চিটংয়ে গেছে। এই চিটংয়ে আপনি কার কাছে গেলেন? ওই আন্টি গেছে। ওই টগরই চলে গেছে চট্টগ্রামে? হ্যাঁ। আচ্ছা, চট্টগ্রাম থেকে উনি আপনাকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে ওর বোন ছবির কাছে, হ্যাঁ। ঢাকা। জি। তারপরে হচ্ছে আপনি ঢাকা থেকে হারাইছেন নাকি? ঢাকায় রয়েছি, ঢাকায় আর হারানো হয় নাই, ঢাকায় এসে চাকরি করছি। ঢাকায় থেকে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি মাফ করবেন, আপনার কথার কোনো আগা মাথা কোনো কিছু বুঝতেছি না। না, আপনি আমার প্রশ্ন উত্তর, আপনি বললে আমি আরো আউলায় যাব। আমার আগে ধারাবাহিকতা জিনিসটা আসতে হবে। এজন্য আমার হাজবেন্ডকে ডাকি না, আপনার হাজবেন্ড আউলাই ফেলে তো না, আপনি আউলাই ফেলে তো হবে না, আপনাকে জিনিসগুলো কনক্রিটলি বলতে হবে, কারণ আপনি আউলাই ফেলে তো আমরাও আউলাই যাব। আমার সূত্রটা বের করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি চট্টগ্রামে গেলেন, আপনি হারালেন তাহলে কোথা থেকে? হারাইছি আমি খুলনা থেকে। জেসমিন, আপনি আমার কথাটা বুঝতেছেন না। কোনো একটা মহিলা যখন কারো বাসা থেকে আপনাকে নিয়ে আসছে, নিয়ে এসে যখন এই টগরের কাছে দিছে, তখন তো টগর ওই মহিলার ঠিকানা সে জানতো। হ্যাঁ, জানতো। তার মানে আপনি তখন ওখান থেকে হারান নাই। প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন। তারপরে ওখান থেকে
টগর আপনাকে নিয়ে গেছে কোথায়? দিনাজপুরে। হ্যাঁ দিনাজপুরে নিয়ে গেছে না? হ্যাঁ তো তার মানে যে টগর জানতো যে আপনাকে কার কাছ থেকে নিয়ে আসছে, হ্যাঁ জানতো না? তখন আপনি হারান নাই, আপনাকে যাইতে দেয়নি সেটা ঠিক আছে, কিন্তু তখন আপনি হারান নাই। বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে আপনার কথা অনুযায়ী। তারপরে এই টগরের কাছেই আপনি আছেন, হ্যাঁ এই টগরই আপনাকে নিয়ে গেছে চট্টগ্রামে। জি যতক্ষণ পর্যন্ত টগর এবং টগরের ফ্যামিলির সাথে আপনি আছেন জি ততক্ষণ পর্যন্ত আপনি হারান নাই, কারণ টগর কোথা থেকে আপনাকে নিচ্ছে টগর সেটা জানে। জি আমি কি জিনিসটা বুঝাতে পারছি হ্যাঁ, আপনাকে? বুঝাতে পারছেন। এই টগর কিংবা ছবি এদের কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ আছে? না, সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হলো কতদিন আগে? আপনি ঢাকা আসার সময় তখন যোগাযোগ শেষ। কত বছর বয়সে সেটা? এই 2003-এ। 2003-এ? তখন তো আপনি পরিণত বয়স। হ্যাঁ, তখন আমি বললাম না, রাগারাগি করে ঢাকায়। তাহলে দিয়ে এদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতেন না যে মা কোথায়, মা আমার মায়ের ঠিকানা বের করে দাও, আমার পরিবার কোথায়? না, ওই যে বললাম না, একদিন বলছি দেখে আমাকে মারছে, আর কিছু বলিনি। আচ্ছা, আপনারা কেন এরকম করেন আমি বুঝি না। আমি সিরিয়াসলি ফেড আপ। যেখানে বাবা মায়ের ঠিকানাটা এতটা জরুরি একটা মানুষের জন্য, এবং যার কাছে আপনি আছেন সেই মানুষটা যদি আপনাকে হেল্প না করে, আপনি দরকার হলে পুলিশের কাছে চলে যাবেন, নিকটস্থ পুলিশের কাছে চলে যাবেন যে এই মহিলা আমাকে নিয়ে আসছে ছোটবেলায়। এখন আমি যদি ভিডিওটা করে পাবলিশ করি, এই মহিলাকে তো এই টগর কিংবা ছবি এরাও তো জীবনে নিজের ফেস দেখাবে না, এরাও তো এসে বলবে না যে ভাইয়া হ্যাঁ আমি ওকে বড় করছি, আমি জানি ওর ফ্যামিলির ঠিকানা, কারণ ও যেভাবে এখানে ওকে প্রেজেন্ট করছে, ওদেরকে প্রেজেন্ট করছে, খুব স্বাভাবিকভাবে ওরা এগিয়ে আসবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা কিভাবে এই বিষয়টা নিয়ে কাজ করব? পরিস্থিতি যত জটিল হোক না কেন আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শোনেন, আমার কথা শোনেন। আপনার হাজবেন্ডকে আমি একটু পরে নিয়ে আসতেছি, আমার বিষয়টা আরো একটু পরিষ্কার হওয়া দরকার। আপনি 2003 সাল, তার মানে হচ্ছে 17-18 বছর আগের ঘটনা। তার মানে তো মোটামুটি এখন বয়স কত আপনার আনুমানিক? 2003-এ 20 পড়ছে তখন। 2003-এ যখন ঢাকা আসছি তখন 20 পড়ছে। 20 বছর বয়স তখন। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনার তো মোটামুটি পরিণত বয়স। তো তাহলে এরা কোথায় ছিল, লাস্ট ঠিকানা কি, সেগুলো আপনার মনে নাই? কারা? আমার এই যাদের কাছে দিয়ে গেছে। হ্যাঁ, ছবি, ভাড়া বাসায় থাকে। ছবি, জি ছবিটাই তো আপনার লাস্ট ছিল। ছবি হচ্ছে টগরের বোন। জি। এই ছবি লাস্ট কোথায় থাকতো আপনার মনে নাই? না, উনি জায়গায় জায়গায় বাসা চেঞ্জ করে, ঠিকানা দেয়নি, আর আমিও যোগাযোগ রাখিনি। আপনি ছবির কাছ থেকে যখন আপনি ঢাকা শহরে চলে গেলেন, মানে ওই পরিবার থেকে আলাদা হলেন, তখন আপনার বয়স কত হবে? 25-26 মতন হবে। তাহলে এই ভদ্রমহিলা কিভাবে হারাইছে বলেন? এটাকে হারানো বলে? আসলে আমি তখন এখন তো একটু কথা বলি, তখন এত কথা বলতাম না, চুপচাপ থাকতাম, মানে নীরব থাকতাম। কেন অনেকে অনেক কথা বলছে, তো এখন বুঝি মা বাবা কি জিনিস, আগে বুঝতাম না। জন্মের পরে একটা শিশু যখন পরিবারের মধ্যে এগুলো দেখে যে বাপ আছে থেকেও নাই, মা আছে সে জন্মদায়ী মা না, তখন তার কাছে বাপ মায়ের গুরুত্ব আসলে এরকমই হয়, খুব স্বাভাবিক। জীবনের পরিণত বয়সে এসে যখন এই বাপ মায়ের পরিচয়টা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যায় তার নিজের সন্তানের কাছে, তখন এটা আলটিমেটলি এটা বেদনার। উনি আমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তার আগে উনি আমাকে একটা কথা বলতেছিল যে ভাইয়া, আমার না আসলে নিজের জায়গা থেকে যতটা বেশি আর্জি, তার চেয়ে বেশি আর্জি হচ্ছে আমাকে নিয়ে অনেক পচা কথা বলা হয়, আমার সন্তানের কাছে আমি কি জবাব দিব, সেই জন্য আমি এখানে আসছি, এটাই আমার মূল আর্জি। এবং এটা খুব কমন আর্জি থাকে যারা এখানে আসেন। তো নিজের মাকে তো আসলে মা বলে কোনোদিন ডাকছেন কিনা সন্দেহ আছে, জন্মদায়ী মা। হ্যাঁ, ডাকেনি কোনোদিন ডাকেন নাই, তাহলে তাকে এত বছর পরে খুঁজতে আসছেন কি কারণে? আসছি শুধু আমার বাচ্চাদের জন্য। আমার শ্বশুর বাড়িরা অনেক অপমান করে, আমার বাচ্চাকে অনেক খারাপ খারাপ কথা বলে, আমাকে বলে আজকে এতিম বিয়ে করছে দেখে আমার হাজবেন্ডকে দেখতে পারে না কেউ, ওনার ভাই বোন কেউ দেখতে পারে না। আচ্ছা চলেন, আল্লাহ ভরসা, আমি আপনার জামাইকে নিয়ে আসতেছি, ওনার সঙ্গে আমি কথা বলবো। তার আগে আপনার কাছ থেকে আরেকটু জানি, আপনার আর কি কি মনে আছে বলেন একটু আপনার ফ্যামিলি সম্পর্কে। আমার ফ্যামিলি যেটুকু মনে আছে। বাবার নাম রশিদ? বাবার নাম রশিদ। বড় মায়ের নাম মনে নাই, কিন্তু ছোট মায়ের নাম মনে আছে, হেনা। হেনা। হ্যাঁ। আর ভাই বোন কয়জন ছিল? আমরা 2 বোন, বড় বোন আমার আর ছোট ভাই আমার। খুলনার ঘটনা? জি। এখানে যে মহিলা আপনাকে নিয়ে অন্য বাসায় দিয়ে আসছে ওই মহিলার নামও মনে নাই? না। যাদের কাছে দিছে ওনার নাম ছিল টগর? জি।
ব্যাস এতটুকুই, এছাড়া আর কোনো কিছু মনে নাই? বাবাকে দেখলে চিনবেন, মাকে দেখলে চিনবেন? তখন তো ছোট দেখছি, তখন মোট ছিল, একটু স্বাস্থ্য মস্ত ছিল, একটু লম্বা। আপনার বাবা? জি। আর মায়ের কথা? মা একটু খাটো, এখানে একটু জন্মের দাগ আছে, মানে এখানে মায়ের কালো দেখতাম। আপনার শরীরে কোনো চিহ্ন আছে যেটা আপনার মা জানে, ছোট মা জানে? বা সেটা তো আমি বলতে পারবো না। আপনার কোনো ঘটনা মনে নাই? ছোটবেলায় অনেক না। সময় পড়ে যাওয়া, দুর্ঘটনা ঘটে, এরকম কোনো কিছু মনে নাই? আমি একটা বিনীত অনুরোধ করতে চাই, বিশেষ করে এই টগর এবং ছবি যারা আছেন তারা হয়তো ঢাকা শহরেই আছেন। এই টগর এবং ছবি এদেরকে যদি পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে ওর বাবা মার ঠিকানাটা পাওয়া যেত। তো দুঃখজনক হলো সত্য যে টগর এবং ছবি ওরা কোথায় আছে, কিভাবে আছে, এটাও কিচ্ছু জানে না। টগরের প্রথম জামাইয়ের নাম কি ছিল বললেন? বাবুল, উনি মারা গেছে। মারা গেছে কনফার্ম। দ্বিতীয় জামাইয়ের নাম? দ্বিতীয় জামাইয়ের নাম আরজু। আরজু। উনি কোথায় থাকতো? উনিও চিটাঙ্গে চিটাগাংয়ে থাকতো। কিসের কাজ করতো? উনি এক কোম্পানি, কি কোম্পানিতে চাকরি করে। চিটাগাংয়ের কোথায় এটা? চিটাঙ্গে, ওনার অফিসের নাম জানি না, যায়নি কোনোদিন। হ্যাঁ, এলাকাটার নাম মনে আছে চিটাগাংয়ের? ওনারা ভাড়া থাকতো, জায়গাটার নাম মনে আসতেছে না। এটা আমার কাছে খুব অবাক লাগে, আপনি এত পরিণত বয়সে আপনি কোনো এলাকার নাম মনে রাখতে পারেন নাই, ট্রেস করতে পারেন নাই। আপনি যদি 25-26 বছর বয়সে যদি ওই ফ্যামিলি থেকে রিটাস্ট হয়ে থাকেন, তাহলে ঢাকার কোথায় আপনি থেকে আলাদা হয়েছি, ঝগড়াঝাটি হতো। যেটাই হোক না কেন, মানুষ তো এলাকার নাম মনে রাখার কথা। এখানেও তো আপনি একটা এলাকার জেনে শুনে আসছেন। আপনি 12, 13, 23, 24 বছর বয়সে যদি চিটাগাংয়ের কোন এলাকায় থেকে থাকেন, অ্যাটলিস্ট 2-3টা এলাকার নাম তো আপনার মনে থাকবে, ঠিকানা মনে না থাকলেও। এটা আমার কাছে খুবই আশ্চর্য ব্যাপার মনে হলো। যাই হোক, এটা একটা অন্যরকম ভিডিও। এই ভিডিও করতে গিয়ে আমার একাধারে কষ্ট হয়েছে, এক ধরনের বিরক্ত হয়েছি আমি, এবং একই সাথে আমি কি বলবো, মানে মানুষের জীবন তো আসলে কত বৈচিত্র্যময়, এখানে আসলে কোনো কনক্লুশনে যাওয়া যায় না। কেন এরকম হয়েছে সেটা কোনো কনক্লুশন আপনি নিতে পারবেন না। এটা হয়েছে, এটাই সত্য। এখন এই সত্যর বেসিসে আমরা কতটুকু কাজ করতে পারবো আই ডোন্ট নো। চেষ্টা করতে হবে আমাদেরকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, শুধু এতটুকুই বলার আছে, তাওয়াক্কাল আল্লাহ। আমরা চেষ্টা করি। অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া আপনারা যে শুধুমাত্র শক্তিশালী ক্লুর বেস ভিডিও করেন, বিষয়টা কি তাই? আসলে বিষয়টা তা না। আমাদের সাকসেস রেশিও, পরিসংখ্যান যদি ভালো হয় সেটা আমাদের জন্য তৃপ্তিদায়ক, কিন্তু যদি এরকম হয় যে পরিসংখ্যান ভালো না, তার মানে কালকে থেকে আমরা ভিডিও করা বন্ধ করে দিব, বিষয়টা আসলে তা না। আমরা চেষ্টা করতেই থাকবো এবং চেষ্টা করাটাই আমাদের কাজ। তো সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিওটা অত্যন্ত ক্লুলেস একটা ভিডিও, খুবই ক্লুলেস একটা ভিডিও। এটা প্রমাণ করার জন্য যেন আমরা দুর্বল থাকলেও আমরা ভিডিওগুলো নিয়ে কাজ করি, এবং এই ক্লুটা দুর্বল, এটাই সত্য। ক্লুটা দুর্বল হওয়ার মতো ভিডিও না, কারণ উনি যে বয়সে গিয়ে ওনার ওই ফ্যামিলি থেকে ডিটাচড হয়েছেন, সেই ফ্যামিলিটাকে ট্রেস করা গেলেই ওর ফ্যামিলিকে খুঁজে বের করা সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল। অ্যাটলিস্ট ওই জায়গাটা বের করা সম্ভব হতো, যে ধরেন টগর এবং ছবি এরা যদি কোনো কারণে ওর মা বাবার ঠিকানা নাও জানে, কোথা থেকে ওকে পিক করেছিল ওই জায়গাটুকু বের করলে আমরা আব্দুর রশিদকে বের করে ফেলতে পারতাম। তো এইটুকু করা সম্ভব ছিল। দুঃখের বিষয় হচ্ছে এটা উনি জানেন না, অথবা জেনেছে কিন্তু বলতে চাচ্ছে না। যেটাই হোক না কেন, আই ডোন্ট নো, কিন্তু আমরা শেয়ার করব। এমন হতে পারে সরাসরি ভিডিওটা আব্দুর রশিদ দেখবেন, এমনও হতে পারে ওর মা মায়া না, আপনার মায়ের নাম হেনা হয়তো বা সরাসরি দেখবেন। তো আল্লাহ ভরসা, মানে যত দুর্বল হোক ক্লু, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং অনেক দুর্বল ক্লুজের ভিডিও অনেক সময় সফল হয়। আমরা এবার ওনার হাজবেন্ডকে নিয়ে আসছি। আপনি ওনার সম্পর্কে জানেন পুরোপুরি বিষয়গুলা? যে তার আগে বলেন আপনি সম্পর্কে কি হন ওনার? আমি ওনার হাজবেন্ড। কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? প্রায় 10-12 বছর। 10-12। সবকিছু জানেন ওনার সম্পর্কে? হ্যাঁ, আমি মানে জানি নাই, আমি বিয়ে করেছেন। হ্যাঁ, কারণ আমি একটা এতিম হিসেবে বিয়ে করছি। আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে উনি তো আসলে যে পরিবারে উনি ছিলেন, ওনার কথা অনুযায়ী সেই পরিবার থেকে উনি বিচ্যুত হয়েছেন মোটামুটি পরিণত বয়সে, যখন 20-22 বছর বয়স। এই পরিবারটাকে কি উনি কোনোভাবেই করতে পারলো না, যে পরিবারটা লাস্ট কোথায় ছিল, চিটাগাংয়ে কোথায় ছিল, বা ঢাকাতে লাস্ট কোথায় ছিল? না, এটা পারে না। আমি আর ওটা নেওয়ার কারণ আমি ওটা নিয়ে করি নাই। এটা খুব আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, কারণ ওদের সাথে একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোল হতে পারে, এটা অন্য বিষয়। গন্ডগোল হয়ে রাগারাগি হয়ে পরিবার থেকে বের হয়ে আসছে, সেটা ঠিক আছে। কিন্তু ঢাকা শহরে ছিল, জায়গার নাম পারে না, 18 থেকে 20 বছর বয়স। আবার চিটাগাংয়ে ছিল এমন একটা জায়গায়, সেই জায়গার কোনো জায়গার নামও বের করতে পারে, কারণ ঘরে থাকতো 24 ঘন্টা ঘরে থাকলেও কিন্তু এলাকার নাম জানার কথা। ওর বের করতে দিত না। এই অবস্থায় আমি যতটুকু আমাদের বলছে সেটুকু আমি ওর যে এতিম হিসেবেই আমি গ্রহণ করছি। কারণ আমার
ফ্যামিলিতে মানে এই নিয়ে অনেক ঝামেলা চলতেছে, এখনো চলে। মা মারা গেছে, মা গ্রহণ করে নিছে মানে এতিম হিসেবেই। তারপরে আমার ভাই বোনদের সাথে একটু মনোমালিন্য আছে এটা নিয়ে। তো এটা এখানে আপনার তো অনেক বড় একটা ভূমিকা আছে। আপনার ফ্যামিলিতে এটা চললে আপনার ভূমিকা কি? আপনি কি করেন? আপনি তো ওকে বুঝাইতে পারেন। বলছি তো এখন এর আগে আমি অনেক খোঁজাখুঁজি চেষ্টা করছি, তারপরে যে জায়গা বলে ওদের মানে খুলনার যে জায়গাটা বলে, তো আমি জায়গাটার কথা বলছে খালি বলে, ও বলে যে রেল লাইনের এখানে, হ্যাঁ রেল লাইন তো খুলনার উপর দিকে আছে, অনেক বড় রেল লাইন। তেলবাহী গাড়ি থামিয়ে ট্যাঙ্কার গুলো থামে, হ্যাঁ ওইখানে ছিল। প্লাস ওইখান থেকে ওদের মানে ওইখানে থাকতো ছোট মারা, আর ও থাকতো ওর বাবা আর মা যেখানে থাকতো ওইখান থেকে কিছু দূরে, মানে ওইখান থেকে ক্রস হয়ে মেন একটা রোড চলে গেছে, রোড চলে যাওয়ার পর একটা মেন রোড। আপনি খুঁজছেন এখানে কি? ওখানে আমি মানে কোথায় যাবেন, কিভাবে যাবেন? তো এখন ওই আর বলছে যেটা সামনে একটা বিল্ডিং ছিল বড়, আর পাশে ওদের বাড়ি ছিল। ওগুলো কি 20 বছর 30 বছর আগে এরকম আছে? হ্যাঁ এবার 26-27 বছর হবে, আরো বেশি হবে। স্টুডিও একটা আছে পুরান, সেটা বলে। স্টুডিও নাম মনে আছে? ওরে আপনি 500 টাকা 5,000 টাকা দেন, গুনতে পারবেন না খুচরা টাকা দিলে, মানে এইরকম আর কি। ও বুঝছেন, মানে একটু সহজ সরল। তো আমি ওই জাস্ট এই ওর ব্যাকগ্রাউন্ড আমার, কারণ আমি এতিম হিসাবেই ভালো লাগছে, একটা মেয়ে অসহায়, এই জন্যই। একটা যেটা হচ্ছে আমি সবসময় যে কথাটা বলি, এই ভিডিওগুলো ছাড়ার পরে এটা সম্পূর্ণই আল্লাহর হাতে। মানে এটা মানে কিছু কিছু ভিডিও আছে খুব বিস্ময়করভাবে সফল হয়, যেটা সফল হওয়ার কথা না। আবার কিছু কিছু ভিডিও যেগুলো সফল হওয়া আমি ধরে নিই সফল হবে, সেগুলো বিস্ময়করভাবে সফল হয় না। আমি আপনার এই ভিডিওটা ফিসাবিলিল্লাহ মানে করলাম, কিন্তু আমার ব্রেন বলতেছে, আমার মস্তিষ্ক বলতেছে ওর যে ক্লুজ, সেই ক্লুজের জায়গা থেকে ভিডিও সফল হওয়ার কথা না। না সেটা আমিও, কারণ ওরা ও যে বলে, ওটা একজন আমার কিছুদিন আগে একজন বলছে যে এই জায়গাটা হলো দৌলতপুর, জায়গাটার নাম হলো দৌলতপুর। না না না, এই উল্টাপাল্টা নাম বলেন না, দেখা যাবে সবাই দৌলতপুর গিয়া খোঁজ করতেছে। আমি আবার আপনার ইয়াতেও দিছিলাম, আপনার যে ফেসবুকেও দিছিলাম, তো আপনি আমার বলছে যে আপনি কিভাবে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা একটা কথা বলি আপনাকে, আপনাদের সবাইকে, আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন। একটা কথা আছে যে যখন কোনো সম্ভাবনাই নাই, সেই সম্ভাবনার মধ্যে সম্ভাবনা তৈরি করেন আল্লাহ। তো আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, ভিডিওটা শেয়ার করব, এটা আমাদের দায়িত্ব, বাকিটুকু তেনার হাতে। তো আমরা শেয়ার করতে থাকি, আল্লাহ ভরসা, দেখা যায় কি হয়। যদি ভালো কিছু হয়, যদি ওনার কপালে লেখা থাকে যে উনি এই বয়সে এসে ওনার বাবা মার পরিচয় খুঁজে পাবেন, তাহলে এটা সফল হবে ইনশাল্লাহ। তো শেয়ার করেন, দেখা যাক কি হয়। আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।